অবশেষে চলে এসেছি আমরা জিরো পয়েন্টে। এটা জিরো পয়েন্ট না, ঠিক 0.8 ওপরে যেতে হবে, বাট এতটা জ্যাম রাস্তার মধ্যে, তার জন্য আমরা এই অবধি এসেছি। এখানেই আমরা ফটোশ্যুট করব, সমস্ত বাইকগুলো এখানে রাখা আছে। এতক্ষণ যে গাছগুলো আমি নিচ থেকে দেখাচ্ছিলাম যে গাছের ওপরেই বরফ পড়ে রয়েছে, দূর থেকে মনে হচ্ছে পুরো পাহাড় ওটা। তো এখন আমি সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখো চারিদিকে যত গাছপালা আছে মোটামুটি সব কিছুর উপরেই বরফ জমে রয়েছে। গুড মর্নিং। আজ হচ্ছে 9 এপ্রিল। আমরা গতকালকে কাটাও ঘুরে যখন ফিরেছি হোটেলে, তখন মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর হোটেলে ঢোকার পরে আর কিচ্ছু ভালো লাগছিল না, কারণ পুরো বৃষ্টির ওয়েদার ছিল। রাত্রির 1টা-1.5 অবধি টানা বৃষ্টি হয়েছে। আর আজকে সকালে এই হচ্ছে ওয়েদার, দেখো কী দুর্ধর্ষ লাগছে। ঠিক কালকে যখন ঢুকেছি ঠিক তখনের মতো ওয়েদার, ঠিক ওই মোটামুটি 1টা থেকে 2টোর পরে না আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয়ে বৃষ্টির ওয়েদার শুরু হয়। তো এখন হয়েছে সময় 8টা, আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। সবার অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারটাই খালি বাকি আছে। তো আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো এখান থেকে জিরো পয়েন্টের দিকে। তো এখন দেখো মোটামুটি সূর্যের জন্য খুব সুন্দর লাগছে, সোনালি সোনালি আভা হয়েছে, আর ওদিকটা দেখো পুরো বরফটা রয়েছে। আর আমরা কালকে না ওই উপরে গেছিলাম, ওই দিকে যে সাদা বরফটা দেখা যাচ্ছে, আমরা ওই উপরটায় ছিলাম। ওটাই হচ্ছে অ্যাকচুয়াল কাটাও এরিয়া। সমস্ত গাড়ি, রুদ্রর অবস্থা দেখো, কাটাও থেকে আসতে গিয়ে কি হয়েছে, কাদা বালি মেখে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে আমরা বেরোবো ইয়ামথাং ভ্যালির দিকে। এই হচ্ছে আমাদের খাবার দাবারের এরিয়া, ব্রেকফাস্ট এরিয়া এটা। আর गुड मॉर्निंग। गुड मॉर्निंग। सबका ब्रेकफास्ट हो गया? ब्रेकफास्ट में आप ही दो आपकी बात है, दे दीजिए। क्या है ब्रेकफास्ट में आज? ब्रेड तो जाओ बटर। हाँ, ब्रेड बटर। ব্রেড বাটার। ওকে। বাইরের রোদ্দুরটা এতটাই ভালো লাগছে, আমি ব্রেকফাস্টটা নিয়ে বাইরে চলে এসেছি। আমি জাস্ট আমার বাইকের ওপরে রেখেই খাবো। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে বাটার টোস্ট আর ব্ল্যাক কফি, এটা খেয়েই আমি আজকে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর বেরোতে হবে, কারণ আমরা আজকে পুরো দিনটা এক্সপ্লোর করবো, এটাই আমাদের প্ল্যান। তো চলো, পুরো টিমের সাথে বেরিয়ে পড়লাম আমাদের ডাক কটেজ হোমস্টে থেকে। আজকে আমাদেরকে মানে গতকাল যতটা ইনক্লাইন করেছিলাম কাটাও যাওয়ার জন্য, আজকে আমাদেরকে আরও বেশি ইনক্লাইন করতে হবে, কারণ আমরা আজকে টোটাল 55 কিলোমিটার রান করবো আপ টু জিরো পয়েন্ট অবধি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে উপরের দিকে আরও অনেক হোমস্টে আছে, তোমরা এগুলোও ট্রাই করতে পারো, এমনই না যে ডাক কটেজে থাকতে হবে। আর দেখো এখানে স্নো ক্যাপ মাউন্টেনগুলো কি লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ের ভাগে ভাগে যে ঘাসগুলো আছে, গাছপালাগুলো আছে, ওই গাছপালাগুলোর মধ্যেই বরফটা জমে রয়েছে। আর তারপরে এই যে মাল্টি কালার ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের জন্য না আরও বেশি ভালো লাগে। আজকে গতকালকের থেকে আরও বেশি মজা হতে চলেছে, কারণ আজকে আমি পুরোপুরি সমস্ত ব্যাগপত্র হোটেলে ছেড়ে এসেছি। আজকে আমি আর নিচের দিকে নামবো না, আমি কালকে মর্নিংয়ে আমি নিচের দিকে যাব। তাই পুরো সমস্ত ব্যাগ খুলে টপ বক্স খুলে দিয়েছি, জাস্ট খালি ট্যাঙ্ক ব্যাগে কিছু জিনিসপত্র আর রেন লাইনারটা নিয়ে আমি বেরোচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমে যাব ইয়ামথাংয়ে না দাঁড়িয়ে আমরা প্রথম চলে যাব ডিরেক্ট জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট কমপ্লিট করে এসে তারপরে আমরা ইয়ামথাংয়ে দাঁড়াবো, এটাই আমাদের প্ল্যান। কারণ প্রতিদিনই এখানে, আমি সকালেও বললাম একই কথা, যে ওই মোটামুটি 2টো, 2:30, 3টের পর থেকে ওয়েদার পুরো খারাপ হয়ে যায়। তাই জিরো পয়েন্টটা আগে করে এলে বেস্ট হবে, কারণ গতকালকে কাটাও থেকে ফিরতে আমাদের খুব প্রবলেম হয়েছিল। আর তার মধ্যে আমাদের এক ভাইয়ের আইফোন চুরি হয়ে গেছে। কাটাওতে গিয়ে স্নোফলসে ভিডিও করতে করতে ও ফোন হয়তো কোথাও রেখেছিল বাইকের উপরে, তারপর আইফোনটা চুরি হয়ে গেছে। তো যাক, আমরা গতকাল রাত্রিরে সিকিম পুলিশের কাছে গিয়ে আমরা কমপ্লেন লঞ্চ করে এসেছি। তো আজকে সকালে আবার যেতে বলেছিল, তো আমরা গেছিলাম ওখানে। সিকিম পুলিশ আমাদের বললো যে আমরা ট্র্যাকিং, মানে ওরা আমাদেরকে একটা ট্র্যাকিং আইডি দিয়ে দিল যে আমরা ট্র্যাকিং করছি, আমরা ফোনটা পেলে আমরা কোরিয়ার করে পাঠিয়ে দেবো।
তো এটার জন্য মানে সত্যি এটা আমি জানি না অন্য কোনো স্টেটে এইভাবে কাজ হয় কি না, কিন্তু সত্যি এটা সিকিম পুলিশের কাছে আমি আশা করিনি, বাট এটা খুব সুন্দর, এটা মানে সত্যি ভালো হয়েছে ব্যাপারটা। প্রায় 4 কিলোমিটার মতো চলে এসেছি, আর এখান থেকে ইয়ামথাং হচ্ছে 20 কিলোমিটার। আর দেখো এখানে বাড়িঘরগুলো দেখো পুরো কাঠ দিয়ে তৈরি, আর সত্যিকারে আমরাও যে হোটেলে রয়েছি সেটাও পুরো কাঠ দিয়েই তৈরি, নইলে না এত গরম হবে না। গতকাল রাত্রিরে যা ঠান্ডা লেগেছে, আমি লাস্টে বাধ্য হয়ে আমি জ্যাকেট আবার পরে নিয়েছি। প্রথমে খালি গায়ে শুয়েছিলাম, তারপরে আবার জ্যাকেট পরে নিয়েছি, কিছু করার ছিল না আর। এইসব জায়গা মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারি অবধি পুরোপুরি বরফ থাকে, মানে এই রাস্তাটা বাদ দিয়ে রাস্তার দুই ধারে বরফ পড়ে থাকে। আরে ভাই বলতে বলতে অফরোড চলে এসছে, এগুলোর জন্য ওয়েট করছিলাম আমি। দেখো এগুলো ল্যান্ডস্লাইড হয়ে হয়ে এরকম হয়েছে। দেখো অবস্থা, ফিল লাইক উত্তরাখণ্ড। চেকপোস্ট থেকে সবাই পারমিট চেক করে উপরে উঠেছে, আমি সবার শেষে উঠছি। আর দেখো পুরো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর ঠান্ডাটা কি ফিল করছি, কারণ এতক্ষণ যতটা নিচে ছিলাম তার থেকে এখন অনেকটা উপরে ধীরে ধীরে উঠে যাচ্ছি। মানে একটা হাওয়া মারলো না, আমার পা হাত পা সব কেঁপে গেল। দেখো এখন খালি চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন আর স্নো ক্যাপ মাউন্টেন, দেখো চারিদিকে ভর্তি হয়ে গেছে মাউন্টেন। আর ঠিক ওই নিচটা থেকে একটা নদী বয়ে যাচ্ছে, দুর্দান্ত ব্যাপার এটা। এখানে একটা ছোটো ওয়াটারফলস ছিল, বাট এখন শুকিয়ে গেছে, এখান থেকে আর জলটা নাবে না। বৃষ্টি হলে হয়তো জলটা উপর থেকে নাবে পাথরের ফাঁক দিয়ে। ও ভাই দেখো বলতে বলতে চলে এসছে, আমাকে এই ওপরটা দিয়ে যেতে হবে। চল রুদ্র চল। একটা ছোটোখাটো ওয়াটারফলস ছিল, ক্রস করে নিয়েছি। এবার সামনে জানি না, আমার ফার্স্ট টাইম জীবনে লাচুং আসা আর লাচেং আসা, কারণ এর আগেও আমি অনেকবার প্ল্যান করেছিলাম নর্থ সিকিম লাচেং ঘুরবো, আর যতবারই প্ল্যান করেছি ততবারই নর্থ সিকিমের কোনো না কোনো প্রবলেম হয়েছে, যার জন্য যাওয়া হয়নি। এবারও সেম হয়েছিল, বাট এবার মাইন্ডসেট করেই বেরিয়েছিলাম যে ঘুরতে তো আমি যাবই। তাই ডিম্পিকে আমি বলেছিলাম যে চলো দুজন মিলে চলে যাই, বাট ডিম্পি পাপার এক্সামের জন্য একটু দাঁড়িয়ে গেছিলো, তাই কলকাতা থেকে আমি একাই বেরিয়ে পড়েছিলাম। বাট রাস্তায় যে এতগুলো বন্ধু পেয়ে যাব ভাবিনি। ওদের সাথেই আজকে পুরো দিন এক্সপ্লোর করব, তারপর কালকে আমি চলে যাব আলাদা রাস্তা, ওরা আলাদা রাস্তা। ওদের দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম রয়েছে, ওদের ইস্ট সিকিম যাওয়ার প্রোগ্রাম রয়েছে, বাট আমার এখানেই প্রোগ্রামটা শেষ হবে, আমি এখান থেকে বাড়ি চলে যাব। এখন ওয়েদার আর ঠান্ডা টোটালি আলাদা হয়ে গেছে। দেখো এই জায়গাটা পুরো বরফে ভরে গেছে, এদিকেও পুরো বরফ পড়ে রয়েছে গাছে, মানে এখানে মোটামুটি মাইনাসে টেম্পারেচার চলে এসছে। আর তার সাথে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝে গেছি রেনকোট পরতে হবে। ওই দূরটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর এদিকে দেখো প্রত্যেকটা গাছের মধ্যে বরফ পড়ে, মানে আমরা যেটা দূর থেকে ভাবছিলাম কি পাথরের ওপরে বরফটা পড়ে আছে, তা নয়, বড় বড় গাছগুলো রয়েছে পাহাড়ের ওপরে যার মধ্যে বরফ পড়ে আছে। আর সেই বরফ গলা জলই আমরা ক্রস করতে করতে এগিয়ে যাচ্ছি। এদিকের গাছপালাগুলো দেখো পুরো বরফে ঢাকা আস্তে আস্তে। মোটামুটি এদিকে যত গাছপালা দেখতে পাচ্ছি সব বরফে ঢেকে গেছে, আর এটার জন্যই মনে হচ্ছে এটা একটা পাহাড়। মানে বলতে পারো আমরা স্বর্গের খুব কাছাকাছি আছি, গতকালকেরই মতো। এত সুন্দর লাগছে এই জায়গাটা। গতকালকের মতো আজকেও স্নোফল শুরু হয়ে গেছে, জাস্ট একটা গুড়ি গুড়ি ছোটো ছোটো দানা গায়ে পড়ছে। এত বরফ চারিদিকে পড়ে রয়েছে মানে স্নোফলস হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমাদেরকে আর 10 কিলোমিটার যেতে হবে এই ইয়ামথাং ভ্যালি পৌঁছানোর জন্য। বরফটা যে পড়েছে সেই বরফের গলা জলটাই আবার নিচের দিকে নেমে আসছে, এগুলোই মাঝে মধ্যে ব্ল্যাক আইস হয়ে যায়, আর তারপরেই শুরু হয় চ্যারেট হওয়া। জাস্ট ভাবার বাইরে। দেখো এবার রাস্তার অবস্থা কি হয়ে গেছে, ঠিক গতকালকের মতো। আমাকে খুব তাড়াতাড়ি আবার আসতে হবে, যতক্ষণে লাচেন ওপেন হবে ততক্ষণে আমাকে আবার প্রোগ্রাম বানিয়ে নিতে হবে, কারণ এই এত কিছু সৌন্দর্য দেখার পরে ডিম্পি আমাকে বাড়ি গেলে ভীষণ মার মারবে, ভীষণ মার। তাই আমাকে আবারও আসতে হবে ডিম্পিকে নিয়ে। আর যদিও আমার লাচেন তো পেন্ডিং রইলই,
তাই আমি আর ডিম্পি আবার আসবো। আমি জানি না পাপাকে নিয়ে আসতে পারবো কি না, কারণ পাপা এই ঠান্ডাটা নিতে পারবে কি না সেটাও একটা ব্যাপার আছে। তো দেখা যাক কি হয়। আর যদি গাড়ি নিয়ে আসি তাহলে তো কোনো কথাই নেই, একটা গাড়ি নিয়ে চলে আসবো, পুরো ঘুরে যাব। এবার দেখো শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে বরফ, এখানে ব্ল্যাক আইসও রয়েছে। তাই তোমরা যখন আসবে প্ল্যান করে একটু স্লো চালাবে আর চেষ্টা করবে নতুন টায়ার, পারলে অল্টারনেট টায়ার লাগানোর, যেটা এই সমস্ত রোডে ভালো গ্রিপ করবে। আর যদি পসিবল না হয় তাহলে চেষ্টা করো দড়ি ইউজ করার, সেটা আরও ভালো অপশান হবে। এখন স্নোফল ধীরে ধীরে বাড়ছে, আর এদিকে দেখো নদীগুলোর মধ্যে জল পুরো শুকিয়ে বরফ হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিই, দেখো নদীর জলটা পুরো শুকিয়ে বরফ হয়ে গেছে, দেখেছো এই জায়গাটা পুরোটা বরফ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। বরফ গলা জল পড়ে পড়ে রাস্তাটা কন্টিনিউ মোটামুটি ভেজাই থাকে। আর এই ভেজা থাকার জন্য এই রাস্তার উপর দিয়ে যখনই বড় গাড়িগুলো যায়, রাস্তার প্রেশারে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। শুধু তো বড় গাড়ি না, এখান থেকে আর্মির গাড়ি পাস করে। এই রাস্তা অ্যাকচুয়ালি একটা সময় অবধি আর্মির জন্যই বানানো ছিল এবং আর্মির গাড়িগুলোকে ক্রস করানোর জন্যই বানানো ছিল। তো এখন বর্তমানে আমরাও যাতায়াত করছি, সমস্ত ট্যুরিস্ট এই রাস্তা ইউজ করছে, তাই জন্য রাস্তা ধীরে ধীরে নষ্ট হয়। আবার যখন ওয়েদার ভালো থাকে তখন এই রাস্তাগুলোকে ঠিক করে দেওয়া হয়। এতক্ষণ যে গাছগুলো আমি নিচ থেকে দেখাচ্ছিলাম যে গাছের ওপরেই বরফ পড়ে রয়েছে, দূর থেকে মনে হচ্ছে পুরো পাহাড় ওটা। তো এখন আমি সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখো চারিদিকে যত গাছপালা আছে মোটামুটি সব কিছুর উপরেই বরফ জমে রয়েছে। বিভৎসকর পরিবেশ। হ্যাঁ সত্যি, গতকালকে যা ঠান্ডা লাগছিল তার থেকে আজকে ঠান্ডা কমই লাগছে। গতকালকে হাতের গ্লাভসটা ঠিকঠাক নিতে পারছিলাম না, যার জন্য ঠিকঠাক মানে জুত করে বাইকটা চালানো হচ্ছিল না। আজকে দাঁড়িয়ে ভালো করে গ্লাভসটা পরে নিলাম, উইন্টার গ্লাভসটা। আর তার সাথে ডিকাথলন থেকে আমি একটা ছোট্ট গ্লাভস কিনেছিলাম যেটা উইন্টারে ইউজ করার জন্য। তো ওই গ্লাভসটাকে আমি ভেতরে পরে নিয়েছি, তার জন্য আমার আজকে একটু ঠিকঠাক আছে। বাকি সবাই ওপরে, আমি এই স্নোফলসের মধ্যে ধীরে ধীরেই যাচ্ছি এখন, কারণ আমি চশমাটা মাঝখানে খুলে ফেলেছিলাম, তো যার জন্য আমি একটু স্লো চালাচ্ছিলাম। তো আবার এখন একটু রানিং যাওয়ার চেষ্টা চলছে। আর এইদিকে দেখো মোটামুটি রাস্তাঘাট গাছপালা সবই মোটামুটি বরফের মধ্যে ঢাকা পড়ে রয়েছে। যখন একটু হাওয়া হচ্ছে এই গাছপালাগুলোর মধ্যে দিয়ে হু হু করে বরফগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। সত্যি বলছি, এটা একটা অন্যরকম অনুভূতি। মানে পাহাড়ে আসা বাইক নিয়ে সেটা ঠিক আছে, তারপরে আবার একদম হিল টপে ওঠা বরফের মধ্যে দিয়ে বাইক চালানো, এটা একটা অন্যরকম অনুভূতি। এটা তোমরা যতক্ষণ নিজেরা না করবে বুঝতে পারবে না। এখান থেকে ইয়ামথাং 3 কিলোমিটার, আমার মনে হয় ওরাও পৌঁছায়নি, রাস্তাতেই আছে, ওরাও স্লোই যাচ্ছে। তো আমি একটু টেনে চালাই, ওদেরকে ধরে নিই। ফাইনালি আমরা ইয়ামথাং চলে এসেছি, ইয়ামথাং ভ্যালি। বাট আমরা এখান থেকে সোজা উপরে চলে যাব 0 পয়েন্টের দিকে, এখানে দাঁড়াবো না আর। মোটামুটি এখান থেকে আমাদেরকে আরও 20-22 কিলোমিটার আমাদেরকে আবার মুভ করতে হবে 0 পয়েন্টের জন্য। আর এই দেখো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই, এই ডান দিকে ইয়ামথাং ভ্যালিতে পুরো বরফ জমে রয়েছে। সবাই এখানে নামবে, আমরাও নামবো এই ভ্যালিতে, বাট ঘুরে এসে নামবো, এখন নামবো না। চলো আমরা এসে তারপরে নামবো, এখন নামবো না, চলো। পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হবে কেউ বলতে পারে না, তাই সব সময় সবভাবে প্রিপারেশন নিয়েই পাহাড়ে আসতে হয়। আর রইল বাকি আমাদের কথা, আমরা তো অল টাইম প্রিপারেশন নিয়েই থাকি, তোমাদেরও বলবো অল টাইম প্রিপারেশন নিয়েই পাহাড়ে আসবে। আর দেখো কিছুক্ষণ আগে অবধি হালকা গুড়ি গুড়ি স্নোফলস হচ্ছিলো, তারপরে মাঝখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, আমরা চা খেলাম, মোমো খেলাম, তো তখন আবার খুব ডিপ স্নোফলস হচ্ছিলো। তো এখন দেখো এখানে মোটামুটি সমস্ত ঘরবাড়িগুলো সমস্ত স্নোফলসে ঢেকে রয়েছে। আর ইয়ামথামেও কিন্তু তোমরা গেস্ট হাউস পাবে, খুব লিমিটেড 2 থেকে 4টে প্রপার্টি আছে যা চোখে পড়লো। তো এগুলো বুক করার জন্য আগে থেকে, কিংবা কোনো যদি তোমাদের ব্রোকার থাকে তো তাদের মাধ্যমে বুক করে এলে কি 100% সিকিওর হওয়া যায় কি হ্যাঁ পাবে। তো এখান থেকে 0 পয়েন্ট যাই আপাতত, বাকি আপডেট তোমাদের দিচ্ছি। আপাতত তোমরা এই রাস্তার ভিউটাকে এনজয় করতে থাকো।
এখন আমি মোটামুটি স্বর্গে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমার লোকেশন, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে। স্নোফলস চলছে, তার মধ্যে বাইকও খুব আস্তে চালাতে হচ্ছে, আর তার মধ্যে এখানে ঠান্ডাটা খুব একটা নেই, বাট যখন বাইক চালাচ্ছি তখন ঠান্ডাটা খুব বেশি লাগছে হাতে। সবাই রাস্তার মধ্যে যেখানে ভালো ভিউ পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, বাট আমাদেরকে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, যেখানে গিয়ে আমরা দাঁড়াবো, এটাই আমাদের প্ল্যান। তো চলো, আরটু আমাদেরকে যেতে হবে মোটামুটি 5 কিলোমিটার, এখনও আমাদেরকে ওপরে হাই ইনক্লাইনে উঠতে হবে একদম প্রপার 0 পয়েন্টে পৌঁছানোর জন্য। ভাই দেখো এখানের বাড়িগুলো, চাল ডাল সব বরফে ঢেকে গেছে। এটা কোথায় এলাম? এই হচ্ছে একটা লোকেশন, দেখো খালি পুরো স্নোফলস হচ্ছে, কোথাও কেউ নেই, আমি দাঁড়িয়ে, কারণ কিছু করার নেই, আমাকে ক্যামেরা লাগাতে হবে তোমাদের জন্য, নইলে তোমাদেরকে আমি এই ন্যাচারাল বিউটিটা দেখাবো কী করে। তো সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম, বাকি সবাই এগিয়ে গেছে। তো আবার চেকপোস্ট আসার আগে ক্যামেরাটা খুলে নেব। চশমা পরে বাইক চালানো যাচ্ছে না, আমি খালি চোখেই বাইক চালাচ্ছি স্লো। আর কিছুক্ষণ আগে অবধি খুব জোরে স্নোফলস হচ্ছিল, যার জন্য আমার বাইকে পুরো চারিদিক থেকে বরফে বরফ হয়ে গেছে। দেখো আমার চশমার মধ্যে এখনও বরফ লেগে, হচ্ছে ব্যাপার। তো আমি জিজ্ঞেস করে নিলাম, একজন উপর থেকে নামছিল এখানকার সিকিমের লোকাল, তো উনি বলে দিল যে যতদূর অবধি এখানে ভিড় নেই তার আগে অবধি, চেকপোস্টে যাওয়ার আগে অবধি ক্যামেরা লাগিয়ে ভিডিও করতে পারো, বাট তার ওখানে গিয়ে খুলে ফেলতে হবে, মোবাইল থেকে শ্যুট করতে হবে। গোপ্রোর প্রতি এখানে ইন্ডিয়ান আর্মির কী যে রাগ আমি বুঝতে পারি না, গোপ্রো আর Insta360 লাগাতেই দেয় না। বস, আমার জীবনে এটা ফার্স্ট টাইম এত স্নোর মধ্যে দিয়ে আমি বাইক চালাচ্ছি। আমি এত জায়গায় ঘুরেছি এখনও অবধি, এইভাবে বরফ এই ফার্স্ট টাইম পেলাম। অল্প বিষয় পেয়েছি, দূর থেকে দেখতে পেয়েছি, কাছ থেকে হয়তো হেঁটে গেছি খারদুংলা পাশে, মানে লে লাদাখে গিয়ে, বাট এরকম দুদিকে বরফ তার সাথে স্নোফলস, এটা আমার কাছে একটা মানে কি বলবো, এটা মানে অনেক বড় কিছু পাওয়া। আর এটা আমি আবার আসবো, মানে ডিম্পিকে এটা যতক্ষণ না ঘোরাবো ততক্ষণ আমার মন শান্তি হবে না, তাই আমাকে আবারও আসতে হবে। বেশিক্ষণ বাইক চালানো যাচ্ছে না, আমাকে দাঁড়াতে হচ্ছে, আমার হাত না পুরো জমে ক্ষীর হয়ে গেছে। দেখো এদিকের অবস্থা, মানে দূর দূরান্ত এদিকে দেখো খালি সাদা আর সাদা, আর এদিকেও তাও একটু কালো পাথর টাথরগুলো দেখা যাচ্ছে, গাছপালাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে পরিস্থিতি, আমি 2 মিনিট দাঁড়াবো, কারণ আমার হাত পুরো জমে ক্ষীর, এটা একটু ছাড়লে তারপরে আমি যাব। এই সামনে গাড়ি লম্বা লাইন লেগে, এটা হচ্ছে মানে 0 পয়েন্টে যে গাড়িগুলো সকালে ঢুকেছে তারা বেরোবে, এই গাড়িগুলো ঢুকবে, লম্বা একটা জ্যাম লেগে গেছে। আমি মাঝখানে বাইক নিয়ে, অলরেডি আমার পিছনেও গাড়ি 2-1টা লাগা শুরু হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি, বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ ওখানে চেকপোস্ট আছে, ওখানে আবার ধরবে, ক্যামেরাটা আবার চাইবে। তার থেকে জ্যামটা ক্রস করে নিই, তারপর 0 পয়েন্টে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। অবশেষে চলে এসেছি আমরা 0 পয়েন্টে। এটা 0 পয়েন্ট না, ঠিক 0 পয়েন্টটা আরটু ওপরে যেতে হবে, বাট এতটা জ্যাম রাস্তার মধ্যে, তার জন্য আমরা এই অবধি এসেছি। এখানেই আমরা ফটোশ্যুট করব, সমস্ত বাইকগুলো এখানে রাখা আছে, আর এখান থেকেই আমরা আস্তে আস্তে নিচে চলে যাব ইয়ামথাং ভ্যালির দিকে। তো দেখো খালি ওয়েদারটা দেখো, ওপরে কিন্তু সূর্যের একটা আলো বয়ে যাচ্ছে, আর তার সাথে এখানে বরফ, যেদিকে তাকাও খালি বরফ আর বরফ। আমাদের প্রত্যেকটা গাড়ির উইন্ডশিল্ডগুলো সব বরফে ঢেকে গেছে। জিরো পয়েন্ট থেকে ফাইনালি আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালির দিকে। তো এই হচ্ছে ইয়ামথাং ভ্যালি, এখানে আমরা সমস্ত বাইকগুলো রেখেছি, আমরা এবার হেঁটে হেঁটে নিচে যাব। এবার প্রচুর স্নোফলস এখানেও হচ্ছে, তো যার জন্য সবাই ইরিটেট হচ্ছে, বাট যাব, নিচে যাব, ফটোশ্যুট করবো, একটু রিলস বানাবো, নাহলে হবে না। তো চলো, আর বলে দিই ইয়ামথাং ভ্যালি মানে হচ্ছে, তোমরা এই পিছন থেকে আসছো, মানে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি আসার জন্য এই একটাই রাস্তা। আসার পরে তোমরা আগে এটা ভিজিট করতে পারো, আর তারপরে চলে যেতে পারো এই রাস্তা দিয়ে সোজা 0 পয়েন্ট। মোটামুটি 23 কিলোমিটার তোমাদেরকে এখান থেকে যেতে হবে 0 পয়েন্টের দিকে। এই পরিমাণে স্নোফলস হচ্ছে, বেশিক্ষণ এখানে আমরা থাকলাম না, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে আমরা হোটেলের দিকে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, সবার লাঞ্চেরও টাইম হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের লাচুং ট্রিপের লাস্ট দিন।
ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট। আর কাল থেকে সবাই যার যার বাড়ির দিকে চলে যাবে। তো চলো হোটেলে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন দেখো বাড়িতে ঢুকে গেছি, আর ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। সমস্ত বাইকগুলোকে আজকে শেডের তলায় রেখেছি, মানে জাস্ট বাড়িতে ঢুকেছি, মানে হোমস্টের মধ্যে ঢুকে ফ্রেশ হয়েছি, আর পুরো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এই পাহাড়ের স্নো ক্যাপ মাউন্টেনগুলো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। একটু আগে অবধিও পুরো ফগই হয়েছিল এই জায়গাগুলো, মানে এই আমার হাত বরাবর ফগ ছিল, বাট এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে, সব উপরের দিকে চলে যাচ্ছে। তো সময় হয়ে গেছে এখন 4টে। তো চলো এখন গিয়ে লাঞ্চ করে নিই। সবাই অলরেডি লাঞ্চের রুমে চলে গেছে, ঠান্ডাটা সেই লেভেলে আছে। লাঞ্চ হয়ে গেল। পাহাড়ে হোটেলে এক ধরনের অ্যাটমসফিয়ার হয়, বাট হোমস্টেতে কিন্তু একটা অন্য ধরনের অ্যাটমসফিয়ার হয়। তো তোমাদেরকে দেখাই এই জন্য কেন আমি হোমস্টেতে আসা পছন্দ করি। তার কারণ হচ্ছে এটা দেখো, এত সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে ডাক কটেজের মানে ফুডিং এরিয়া, আর এখানে সবাই অলরেডি খেয়ে দিয়ে চলে গেছে। তো আমি যেহেতু ডিম্পির সাথে একটু কথা বলছিলাম, তো সেই জন্য লেট হলো। তো এই আমার খাবার দিয়ে দিয়েছে। এখানে এটা মনে হয় বাঁধাকপি আছে, তার সাথে ডাল, ডিমের কারি, আর ওটা আছে চাটনি, আর এদিকে স্যালাড দিয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো শুরুতেই ডাল আর এই বাঁধাকপি দিয়ে শুরু করি। এই খাবারটা 5 স্টার হোটেলের মতো না, বাট পাহাড়ে আমরা আসি এই খাবারটা খাওয়ার জন্যই। এই পাহাড়ি একটা চাল, সেই চালের ভাত, আর তার সাথে ডাল, এরকম বাঁধাকপির তরকারি, মানে এই রেসিপিগুলো এখানে বসেই খেতে ভালো লাগবে। 5 স্টার হোটেলে আবার এর কোনো মান ইজ্জত নেই।